হ্যালো স্টুডেন্টস, আমরা আগের দিন ইলেকট্রনের এনার্জি সংক্রান্ত আলোচনা করেছিলাম। এনার্জির বিভিন্ন ধরনের ইকুয়েশন এবং বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার চেষ্টা করেছিলাম। আজকে আমরা সেখান থেকেই আলোচনা শুরু করছি, মানে ওখান থেকেই কন্টিনিউ করছি। কিছু এনার্জি টার্ম আমাদের ডিফাইন করতে হবে। প্রথমটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি, এটাকে আমরা সংক্ষেপে আইই বলি। আয়োনাইজেশন এনার্জি হচ্ছে এমন একটা এনার্জি যেটা গ্রাউন্ড স্টেটে থাকা কোনো ইলেকট্রনকে, অর্থাৎ n=1 এই অরবিটে থাকা কোনো ইলেকট্রনকে ইনফাইনাইট ডিস্টেন্সে পাঠাতে গেলে যতটা এনার্জি তাকে সাপ্লাই করতে হয় সেটা। তাহলে আমরা সরাসরি লিখব ডেফিনিশনটা, যে ইট ইজ এনার্জি রিকোয়ার্ড টু remove an electron to infinity from its ground state। এখন এই কথাটার মানে হচ্ছে ইলেকট্রনটা n=1 আছে, এখান থেকে ওকে ইনফাইনাইট ডিস্টেন্সে পাঠাতে হবে। ইনফাইনাইট ডিস্টেন্স মানে এতটাই বেশি দূরত্বে যেখানে পৌঁছে গেলে ইলেকট্রনের সঙ্গে পরমাণুর আর কোনো ইন্টারাকশান থাকবে না। যখন ইলেকট্রনের সঙ্গে পরমাণুর আর কোনো সম্পর্কই নেই, তখন পরমাণুটা ক্যাটায়নে পরিণত হয়ে যাবে। আর আয়োনাইজেশন এনার্জি মানে আমরা এটাও তো জানি যে একটা পরমাণুকে ক্যাটায়নে পরিণত করতে গেলে যতটা এনার্জি লাগে, অবভিয়াসলি গ্যাসিয়াস স্টেটে। যাই হোক, তো তার মানে আমাদের কাছে হচ্ছে ইলেকট্রনকে n=1 থেকে, অর্থাৎ n1টা হচ্ছে আমাদের 1 আর n2টা হচ্ছে আমাদের ইনফিনিটি, এইখানে পাঠাতে হবে। পাঠাতে গেলে যতটা এনার্জি লাগবে, এবার যতটা এনার্জি লাগবে অর্থাৎ ডেল্টা ই, তার ফর্মুলা আমরা কি জেনেছিলাম আগের দিনকে? 13.6 ইন্টু z² আর 1/n1² মাইনাস 1/n2², এই ছিল আমাদের ফর্মুলা। তাহলে এবার n1-এর জায়গায় 1 বসাও, n2-র জায়গায় ইনফাইনাইট বসাও, 1/ইনফাইনাইট মানে 0। তাহলে এই পুরোটা 1 হয়ে যাচ্ছে ব্র্যাকেটের ভেতরেরটা। তাহলে এইখানকার যা ডেল্টা ইটা যেটা আসলো সেটাই হচ্ছে আমাদের আইই, তাই তো? তো এটা হচ্ছে যে কোনো 1 ইলেকট্রন সিস্টেমের আয়োনাইজেশন এনার্জির ফর্মুলা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? দুটো এক্সাম্পল করে নিই। হ্যাঁ, ঠিকই লিখছিলাম। ফর হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমের জন্য আমরা কি লিখবো? আইই ইকুয়াল টু কত? 13.6 ইন্টু 1², তার মানে 13.6 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? আচ্ছা, এইচই প্লাসের ক্ষেত্রে কি লিখবো? আইই ইকুয়াল টু 13.6 ইন্টু 2², এইচই প্লাসের অ্যাটমিক নাম্বার 2, তাহলে কত হচ্ছে? 4 দিয়ে গুণ করতে হচ্ছে, 4 দিয়ে গুণ করলে 54.4 হয়, এত ইলেকট্রন ভোল্ট। একই রকমভাবে আমরা Li2 প্লাস বা বেরিলিয়াম 3+-এর ক্ষেত্রেও আমরা আয়োনাইজেশন এনার্জি ক্যালকুলেট করতে পারবো, যেটা তোমরা করে নেবে। এখানে 3² দিয়ে গুণ করলে এটা পেয়ে যাবো, আর 4² দিয়ে গুণ করলে এটা পেয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, এবার আয়োনাইজেশন এনার্জি সবসময়, ধরো এরকম কোয়েশ্চেন এলো যে হিলিয়াম প্লাসের আইই বের করো জুল বা কিলো জুল ইউনিটে, এটা তো ইলেকট্রন ভোল্ট আছে। তাহলে আমরা এটা আগে শিখেছিলাম, মনে করে দেখো। ইলেকট্রন ভোল্ট মানে 1 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। এটাকে যখন আমি কনভার্ট করি কিলো জুলে, তখন সেটা হয়ে যায় 96 কিলো জুল পার মোল, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারবো যে হাইড্রোজেন অ্যাটমের আইই হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট, মানে হচ্ছে 13.6 ইন্টু 96 কিলো জুল মোল ইনভার্স, অর্থাৎ 1 মোল হাইড্রোজেন অ্যাটমের জন্য আমার এত এনার্জি সাপ্লাই করতে হবে, ঠিক আছে? 13.6 আর 96 মানে 100 থেকে একটু কম, তার মানে এটা যদি 100 দিয়ে গুণ করলে যদি 1360 হয়, তার থেকে সামান্য কম 1300, 1290 এরকম কিছু একটা ভ্যালু আসবে, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের আইই। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, হাইড্রোজেনের আইই হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। এবার হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের এনার্জি কত? এনার্জি ফর্মুলা কী ছিল? এখানটা লিখছি আমি। এনার্জির ফর্মুলা ছিল -13.6 z²/n²। আমি যদি এখন এনার্জিকে আমি যদি আইইর সঙ্গে রিলেট করতে চাই, তাহলে আইইর ক্ষেত্রে তো n1টা 1, তাহলে আমি যদি এই n1টাকে যদি আমি 1 ধরেই নিই, তাহলে
ফর্মুলা কী দাঁড়াচ্ছে দেখো, -13.6 জেড স্কোয়ার, মানে এইটার জাস্ট অপোজিট। তাহলে আমরা এটা বলতে পারি যে আইই মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এনটা তো 1, মানে 1 নম্বর অরবিটে ইলেকট্রন আছে, তো সেই ইলেকট্রনের যা এনার্জি তারই মানে সেই সেম ভ্যালু উইথ অপোজিট সাইন, সেটাই হচ্ছে আইই। তাহলে এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা ডিরাইভ করতে পারি, সেটা হচ্ছে আমরা এরকম লিখব যে আইই ইকুয়াল টু -E1 আর দিস ইকুয়াল টু আবার 13.6 জেড স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা, এইটা হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা, ঠিক আছে, এটা প্লাস এটা, এই হয়ে গেল আয়োনাইজেশন এনার্জি। এরপরে আয়োনাইজেশন এনার্জি তো বের করতে বলেই, তার পাশাপাশি আরেকটা টার্ম ইউজ করে কখনো কখনো, সেটা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল। এবার আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে কি, আয়োনাইজেশন পোটেনশিয়াল, আচ্ছা পুরোটাই লিখি, আয়োনাইজেশন পোটেনশিয়াল। ডেফিনিশনটা তোমরা আগের ডেফিনিশনটা কপি করো, শুধুমাত্র এটা লিখবে যে দ্য এনার্জি রিকোয়ার্ডের জায়গায় দ্য পোটেনশিয়াল রিকোয়ার্ড লিখবে, তাহলেই ডেফিনিশন হয়ে যাবে। আমি আর ডেফিনিশনটা লিখছি না। এবার দেখো ইলেকট্রিক্যাল ফিল্ডের এনার্জি মানে, কোনো সিস্টেমের এনার্জি মানে চার্জ ইন্টু পোটেনশিয়াল, এইটা হচ্ছে ফর্মুলা। এবার আচ্ছা লিখেও দিই যে বানান করে, যে এনার্জি ইকুয়াল টু চার্জ ইন্টু পোটেনশিয়াল। এবার দেখো, এবার ইলেকট্রনের জন্য কি হয়, ইলেকট্রনের জন্য এই যে এনার্জি ইটা, দিস ইকুয়াল টু ইলেকট্রনের চার্জ ইন্টু পোটেনশিয়াল। ইলেকট্রনের চার্জকে তো আমরা আর কিউ লিখবো না, ই লিখবো। এবার দেখো আয়োনাইজেশন এনার্জির আমি কী ডেফিনিশন দিলাম, যতটা এনার্জি সাপ্লাই করলে ও ইনফাইনাইট ডিস্টেন্সে চলে যাবে। এবার এনার্জি সাপ্লাই করা মানে কি, এনার্জি সাপ্লাই করা মানে ইলেকট্রনের তো একটা নিজস্ব চার্জ আছে, তাহলে আমাকে অ্যাকচুয়ালি সাপ্লাই করতে হবে কি পোটেনশিয়াল, ইলেকট্রনকে একটা পোটেনশিয়াল দিতে হবে, যত পোটেনশিয়াল দেবো তত ইলেকট্রন ভোল্ট ও এনার্জি গেইন করবে, ঠিক আছে। ইলেকট্রনের চার্জটা তো ফিক্সড, তাহলে এখানে যদি ভি এর জায়গায় আমি 1 বসাই, মানে 1 ভোল্ট অ্যাপ্লাই করি, তাহলে কতটা এনার্জি পাবে ইলেকট্রন, 1 ইলেকট্রন ভোল্ট, 1 ইভি। যদি ভি এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এনার্জি কত হবে, 2 ভোল্ট ইন্টু ইলেকট্রনের চার্জ, মানে 2 ইলেকট্রন ভোল্ট। এইবার তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে পোটেনশিয়াল যদি বের করতে বলে, তাহলে আমরা তার ইউনিট কী লিখবো, শুধু ভি লিখবো তো, ভোল্ট লিখবো তো। এনার্জির ইউনিট হচ্ছে ইভি, কিন্তু পোটেনশিয়াল ইউনিট শুধু ভি। তাহলে আমাদের যে 13.6 বেরিয়েছিল আইই মানে 13.6 ইলেকট্রন ভোল্ট বেরিয়েছিল, কার জন্য বেরিয়েছিল এটা, ফর হাইড্রোজেন অ্যাটম আইই। তাই যদি হয় তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়াল কত হবে, 13.6 ভোল্ট, ঠিক আছে। কারণ এই ভোল্টটার সঙ্গে যত ভোল্ট আছে এটার সঙ্গে যদি আমি ইলেকট্রনের চার্জ মাল্টিপ্লাই করি, তাহলে ইলেকট্রন ভোল্ট হয়ে গেল, তাহলেই কী হয়ে যাবে, 13.6 ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। সুতরাং আইই পেয়ে গেল। তাহলে আইই আর আইপির মধ্যে শুধু এইটুকুই ডিফারেন্স যে এর ইউনিট ইলেকট্রন ভোল্ট আর এর ইউনিট ভোল্ট, আর কিচ্ছু না, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের ফার্স্ট আজকের এনার্জি টার্ম, আয়োনাইজেশন এনার্জি। সেকেন্ড এনার্জি টার্ম হচ্ছে আমাদের আজকে, সেটা হচ্ছে সেপারেশন এনার্জি। সেকেন্ড এনার্জি টার্ম হচ্ছে সেপারেশন এনার্জি। অনেক সময় এটাকে বাইন্ডিং এনার্জিও বলে, কোনো কোনো বইতে বাইন্ডিং এনার্জি লেখা থাকে। এই ক্ষেত্রেও কি হয়, ইলেকট্রনকে আমাকে পাঠাতে হবে কোথায়, ইনফাইনাইট ডিস্টেন্সে, অর্থাৎ n2 হচ্ছে ইনফাইনাইট, কিন্তু এই ক্ষেত্রে n1টা যে কোনো অরবিট আদার দেন n1, আদার দেন 1, n1 এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে তো 1 আর ইনফাইনাইট হলে আয়োনাইজেশন এনার্জি হয়ে যাচ্ছে। এবার গ্রাউন্ড স্টেট ছাড়া যে কোনো অন্য এক্সাইটেড স্টেট থেকে যদি আমি ওকে ইনফাইনাইট ডিস্টেন্সে পাঠাই, তাহলে যতটা এনার্জি লাগে সেটাকে বলা হয় সেপারেশন এনার্জি, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখছি এক্সাইটেড স্টেট, ফর এক্সাম্পল n ইকুয়াল টু 2, 3, 4 এটসেট্রা, ঠিক আছে। তাহলে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি required to remove an electron
টু ইনফিনিটি ফ্রম এনি এক্সাইটেড স্টেট, যে কোনো এক্সাইটেড স্টেট থেকে যখন আমি ইনফাইনাইট ডিস্টেন্সে পাঠাচ্ছি তখনই সেটাকে আমি বলছি সেপারেশন এনার্জি। এইবার ফর ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে n ইকুয়াল টু 2, এটার ক্ষেত্রে আমরা ওই পার্টিকুলার এনার্জিটাকে বলবো ফার্স্ট সেপারেশন এনার্জি। ঠিক আছে, তাহলে ফার্স্ট সেপারেশন এনার্জি যদি আমাকে ক্যালকুলেট করতে বলে তাহলে আমি ডেল্টা ই ইকুয়াল টু ফর্মুলায় n1 এর জায়গায় বসাবো 2 আর n2 এর জায়গায় বসাবো ইনফাইনাইট। এবার জেনারেলি ফর্মুলাটা কী হয় দেখো, আমি আরও দুটো লিখে দিই এখানে। তাহলে যদি আমাকে সেকেন্ড এক্সাইটেড স্টেটের কথা বলা হয়, অর্থাৎ ইলেকট্রন যদি n ইকুয়াল টু 3 তে থাকে, সেখান থেকে যদি আমি ইনফাইনাইট ডিস্টেন্সে পাঠাই তাহলে আমি পেয়ে যাব সেকেন্ড সেপারেশন এনার্জি, এইভাবে থার্ড সেপারেশন এনার্জি এইসব হবে। এইবার ফর্মুলাটা দেখো, জেনারেল যে ফর্মুলাটা সেখানে তো আমরা কি বললাম, এনার্জি ডিফারেন্সের ফর্মুলা হচ্ছে 13.6 z² 1/n1² মাইনাস 1/n2²। এবার n2 কত, ইনফাইনাইট, মুছে দিলাম অবশ্যই। n2 ইনফাইনাইট হলে এটা 0, আর এটা তো থেকে যাচ্ছে, এটা তো এইবার ভ্যারিয়েবল, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, n1 যা খুশি হতে পারে। 2 হলে ফার্স্ট সেপারেশন এনার্জি, 3 হলে সেকেন্ড সেপারেশন এনার্জি। সুতরাং আমরা এইবার ফর্মুলাটাতে এই z² এর নিচে n1² না লিখে এবার শুধুই n² লিখছি, আর এখানে আমি লিখছি সেপারেশন এনার্জি। ঠিক আছে, SE। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ফর্মুলা। ঠিক আছে, এখান থেকে আমরা আরও একটা জিনিস পেতে পারি, সেটা হচ্ছে যে দেখো 13.6 z², এটা কার ভ্যালু, এটা তো IE-র ভ্যালু না, উপরেরটা IE-র ভ্যালু। তাহলে আমরা এখান থেকে এটাও বলতে পারি যে সেপারেশন এনার্জি ইকুয়াল টু আসলে IE ডিভাইডেড বাই n², তাই না? একটা ইলেকট্রনের IE বলে দেবে, দিয়ে বলবে এর সেকেন্ড সেপারেশন এনার্জি বের করো। একটা ছোটো করে কোয়েশ্চেন আমরা করাইও, তাহলেই সুবিধা হবে। 2 + i, তাহলে Li 2 + i-এরই আমাকে IE বের করতে বললো আর সেকেন্ড সেপারেশন এনার্জি বের করতে বললো। তাহলে কী করবো, IE-র জন্য কী করবো, IE ইকুয়াল টু 13.6 ইন্টু z² মানে 3², এত ইলেকট্রন ভোল্ট, 9 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে দেখো, 54, 4 আর 27 আর 5-এ 32, 2 9 আর 3-এ 12, তাহলে 122.4 ইলেকট্রন ভোল্ট হয়ে গেল IE ফর লিথিয়াম 2 + ion। আর সেকেন্ড সেপারেশন এনার্জি দেখো, সেপারেশন এনার্জি মানে ফর্মুলা কি, IE বাই n², তাই তো? এবার এই nটা কি, n1, তো n1 এর মিনিমাম ভ্যালু কত, 2, মিনিমাম ভ্যালু যদি 2 হয়, n1 এর ভ্যালু যদি 2 বসাই তাহলে আমরা পেয়ে যাবো ফার্স্ট সেপারেশন এনার্জি। আর সেকেন্ড সেপারেশন এনার্জির ক্ষেত্রে আমরা কি লিখব, যে সেপারেশন এনার্জি সেকেন্ড দিস ইকুয়াল টু IE বাই 3² লিখবো না, n1 এর ভ্যালু কত যাবে, 3 মানে 9, তার মানে 9 দিয়ে ভাগ করলে আবারও কোনটা চলে আসবে, 13.6ই চলে এলো দেখো এখানে, তাই না? এক্ষেত্রে এলো, অন্য ক্ষেত্রে আসবে না হয়তো। তাহলে তুমি এই ফর্মুলা তো সরাসরি ব্যবহার করতে পারতে। সেকেন্ড সেপারেশন মানেই হচ্ছে সেকেন্ড সেপারেশন এনার্জি হচ্ছে এইটা, আর এইটার মিনিংটাই হচ্ছে যে n1 এর ভ্যালু হচ্ছে তোমার 3, তার মানে এখানে n এর জায়গায় আমাকে 3 বসাতে হতো। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে বলে 3² মানে এটাই পড়ে থাকলো, কিন্তু বেরিলিয়াম বা অন্য কেউ হলে এটা হতো না। তো এই হচ্ছে আমাদের সেপারেশন এনার্জি। এরকমই ছোটো ছোটো অঙ্ক আসতে পারে আর কি, ফর্মুলাগুলো মনে না থাকলে এগুলো করা খুব মুশকিল হয়ে যাবে। আর থার্ড আরেকটা এনার্জি টার্ম বলবো, সেটা হচ্ছে লেখো, সেটা হচ্ছে থার্ড হচ্ছে এক্সাইটেশন এনার্জি। এক্সাইটেশন এনার্জি মানে হচ্ছে ইলেকট্রনটাকে এক্সাইট করতে হবে, মানে উত্তেজিত স্তরে নিয়ে যেতে হবে, হায়ার এনার্জি লেভেলে নিয়ে যেতে হবে। কোত্থেকে নিয়ে যেতে হবে, গ্রাউন্ড স্টেট থেকে। তাহলে এই ক্ষেত্রে n1 হচ্ছে অবশ্যই 1, আর n2 হচ্ছে 2, 3, 4 ইত্যাদি, কিন্তু কখনোই ইনফাইনাইট নয়। ঠিক আছে, কোনো ফাইনাইট ভ্যালু থাকবে আর কি। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারি, যে ডেল্টা E ইকুয়াল টু 13.6 ইন্টু z² 1/n1² জায়গায় লিখবো 1², আর n2 তো যা খুশি হতে পারে, তাহলে এখানে এটাকে এবার কমনলি n বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে পুরো ফর্মুলা কি দাঁড়ালো, 13.6 ইন্টু z² 1 - 1/n² হয়ে গেল। এবার
এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা হয়ে গেল এক্সাইটেশন এনার্জির ফর্মুলা। ঠিক আছে, এবার ধরো তোমাকে বললো যে ইলেকট্রনের সেকেন্ড এক্সাইটেশন এনার্জি বের করো। ঠিক আছে, কোয়েশ্চেনটাই লিখি তাহলে আমরা এখানে, ক্যালকুলেট সেকেন্ড excitation energy of B3 plus ion, সেকেন্ড এক্সাইটেশন এনার্জি। এবার সেকেন্ড এক্সাইটেশন মানে কি, ফার্স্ট এক্সাইটেশন হলে N1 থেকে N2 তে যাবে, সেকেন্ড এক্সাইটেশন হলে N3 তে যাবে। তাহলে ফর্মুলা কি, দিস ইকুয়াল টু 13.6 জেড স্কোয়ার আছে, জেড কত বেরিলিয়ামের 4 স্কোয়ার 1 মাইনাস 1/n স্কোয়ার মানে 3 স্কোয়ার, তাই তো, ইলেকট্রন ভোল্ট। তাহলে কত হচ্ছে দেখো, 13.6 ইন্টু 16 আর এটা 9 মানে 8/9, তাই তো। এবার কি হবে, 9 আর এখানে 13 কতভাবে ভাগ করলে, এটা মানে 1.5 হবে, তাই তো। 1.4 হচ্ছে। তাহলে 1.4 ইন্টু 16 ইন্টু 8 কত হচ্ছে দেখো, এটা 8 4 32, 3 11.2 ইন্টু 16 3 1 17 মানে 179.2 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই হয়ে গেল সেকেন্ড এক্সাইটেশন এনার্জি। এইভাবে এক্সাইটেশন এনার্জি কত নম্বর সেটা বলে দেবে আর কোন সিস্টেম বলে দেবে। বা এরকম হতে পারে যে এখান থেকে আরেকটু যদি ইম্প্রোভাইজ করে যে বেরিলিয়ামের সেকেন্ড এক্সাইটেশন এনার্জি আর হিলিয়াম প্লাসের ফার্স্ট সেপারেশন এনার্জি এদের রেশিও বের করো। ঠিক আছে, তো এরকম কোয়েশ্চেন বানানো যেতেই পারে। তো আমি এরকম 2-4টা কোয়েশ্চেন লিখছি, এগুলো তোমরা বাড়িতে সলভ করবে। ঠিক আছে, দেখো 2টো কোয়েশ্চেন লিখেছি এখানে, এই 2টো কোয়েশ্চেন তোমরা কপি করো, এগুলো বাড়িতে সলভ করার চেষ্টা করো। আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড টপিকে। দেখো সেকেন্ড টপিক হচ্ছে আমাদের গ্রাফস অন এনার্জি অফ ইলেকট্রনস। আগের দিন আমরা মানে তার আগের ক্লাসে আমরা রেডিয়াস আর ভেলোসিটির গ্রাফ করেছিলাম। এনার্জি গ্রাফটা আমি লাস্ট ক্লাসে বলতে ভুলে গেছিলাম। এখানে আমি 4টে গ্রাফ এঁকে রেখেছি। প্রথমটা হচ্ছে ই ভার্সেস এন স্কোয়ার, অর্থাৎ ই হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, এন স্কোয়ার হচ্ছে এক্স অ্যাক্সিসে। পরেরটা হচ্ছে দেখো ই ভার্সেস 1/n স্কোয়ার, তারপরেরটা ই ভার্সেস জেড, আর তারপরে ই ভার্সেস জেড স্কোয়ার। এখন এইগুলো করতে গেলে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমি উপরে হেডিংটা মুছছি, যেটা জানতে হবে আমাদের সেটা হচ্ছে এনার্জির যে ফর্মুলা, সেটা এনার্জি ফর্মুলা কী ছিল, ই ভ্যারিজ উইথ মাইনাস জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ছিল, তাই না, -13.6 ইন্টু এটা ছিল। যাই হোক, এইবার প্রথমটা দেখো ই এবং এন স্কোয়ার, তো এই যে হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস আর এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো, যদি আমি এরকম প্রথমে লিখি যে একটা ইকুয়াল সাইন যদি দিই, তাহলে কনস্ট্যান্ট লাগবে, তাহলে -kz স্কোয়ার ইন্টু এন স্কোয়ার। এবার ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে দেখো ই সঙ্গে যদি আমি এন স্কোয়ারকে মাল্টিপ্লাই করি তাহলে এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসের গুণফল এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে কীরকম হয়, আগের দিন বলেছিলাম রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, অর্থাৎ এরকম দেখতে হয় পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট গ্রাফের মতো। কিন্তু এই পার্টিকুলার কেসে এই গ্রাফটা ইনকারেক্ট। হ্যাঁ, এই গ্রাফটা লিখলে কিন্তু হবে না। কেন হবে না, কারণ যেহেতু একটা মাইনাস সাইন আছে, ওখানে নেগেটিভ সাইন আছে, তাই জন্য গ্রাফটা এই পজিটিভ কোয়ার্ডেন্টে থাকবে না। ওয়াই অ্যাক্সিসে নেগেটিভ কোয়ার্ডেন্টে গ্রাফটা এইরকমভাবে হবে। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যাকচুয়াল গ্রাফ। 4টে অপশান যদি পরীক্ষায় থাকে তার মধ্যে একটা অপশান এটাও থাকবে, একটা এটাও থাকবে। ই ভার্সেস এন স্কোয়ারের গ্রাফ আঁকো যদি বলে কোনটা সঠিক, তো একটু কেয়ারফুল থাকতে হবে এখানে, যেহেতু নেগেটিভ সাইন আছে। তাহলে আচ্ছা ঠিক আছে, এবার সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা হচ্ছে ই ভার্সেস 1/n স্কোয়ার। তাহলে এই ফর্মুলা থেকে আমি আবার কী করতে পারি দেখো, এই যে ই আর এই যে 1/n স্কোয়ার, তাহলে ই ইকুয়াল টু এই পুরোটা একটা কনস্ট্যান্ট না, তাহলে মাইনাস অফ কনস্ট্যান্ট ইন্টু 1/n স্কোয়ার। এই পুরোটা এই 1/n স্কোয়ার পুরোটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তাহলে আবারও ওয়াই ইকুয়াল টু মাইনাস এমএক্স টাইপ রিয়াকশান, রিয়াকশান বলছি ইকুয়েশন, ওয়াই ইকুয়াল টু মাইনাস এমএক্স টাইপ। ওয়াই ইকুয়াল টু এমএক্স হলে আগের দিন বলেছিলাম স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন হয়, মূল বিন্দুগামী সরলরেখা। আবারও যেহেতু মাইনাস সাইন আছে
তাই আমি যদি এইভাবে এই দিকে এঁকে দিই গ্রাফটাকে এরকম স্ট্রেট লাইন, তাহলে এটা ভুল হয়ে যাবে। আবারও আমরা গ্রাফটাকে এইদিকে আঁকবো। দেখো শুরুতে আমি একটু ডটেড লাইন দিচ্ছি, তাই না? ডট ডট লাইন দিচ্ছি কেন? ভাঙা লাইন দিচ্ছি কেন? কারণ এই ভাঙা লাইনে যদি আমি পৌঁছাই, প্র্যাকটিক্যালি এখানে পৌঁছানো যাবে না। ইলেকট্রন জিরো, এনার্জি জিরো করা যাবে না। ইলেকট্রনকে তাহলে কোথায় পাঠিয়ে দিতে হবে? ইনফাইনাইট ডিস্টেন্সে। আর 1/n² যদি জিরো হয় তাহলে n কত হয়ে যাবে? ইনফাইনাইট হয়ে যাবে, মানে সেগুলো সম্ভব নয় বাস্তবে। যখনই আমরা কোনো গ্রাফ আঁকবো, যদি এরকম মানে সোজা লাইন হয়, বোল্ড লাইন হয়, ভাঙা লাইন বা ডট ডট না থাকে, তাহলে সেইটুকু হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রাফ। মানে যে গ্রাফটা আমি প্লট করেছি এক্সপেরিমেন্টাল ডেটা থেকে। এবার আমি মনে করছি যে গ্রাফটা যদি এরকম হয়, তাহলে যদি আমি এটাকে বাড়াই, তাহলে দেখা যাবে যে মূলবিন্দুতে গিয়ে ঠেকবে। সেই জন্য এই জায়গাটা হাইপোথেটিক্যাল, ঠিক আছে? এটা প্র্যাকটিক্যাল নয়, সেই জন্য এখানে আমরা ভাঙা লাইন দিই। তো যাই হোক, এই গ্রাফটা হচ্ছে কারেক্ট, বোঝানো গেল। থার্ড গ্রাফ দেখো, ই ভার্সেস জেড। এবার ই আর জেড কীরকমভাবে রিলেটেড দেখো, এখান থেকে আমরা বুঝতে পারছি। ই আর এই যে জেড, তাহলে ই ইকুয়াল টু মাইনাস অফ সাম কনস্ট্যান্ট ইন্টু জেড স্কোয়ার। এবার দেখো এনটা কিন্তু এখানে কনস্ট্যান্ট। যখন আমি ইয়ের সঙ্গে জেড প্লট করছি তখন এন কনস্ট্যান্ট, বা জেড স্কোয়ার আছে যখন, তখন এন কনস্ট্যান্ট। আর যখন জেড ছিল তখন এনটা কনস্ট্যান্ট ছিল, সরি, যখন এন ছিল তখন জেডটা কনস্ট্যান্ট ছিল। তাহলে এখানে দেখো ওয়াই আর এটা এক্স স্কোয়ার না? জেড যদি প্লট করি তাহলে জেডের স্কোয়ার তো ওটা। ওয়াই যখনই এক্স স্কোয়ারের সঙ্গে রিলেটেড তখন সেটা প্যারাবোলা হয়, প্যারাবোলা। আবারও এখানে মাইনাস সাইন আছে, তাই প্যারাবোলাটা তুমি যদি এরকম দিয়ে দাও, প্যারাবোলা আগের দিন শিখেছিলাম, তাহলে সেটা আবারও ভুল হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রেও প্যারাবোলাটাও এরকম হবে, ডাউনওয়ার্ড হবে। আমরা এখানে লিখব ডাউনওয়ার্ড, নিচের দিকে যেটা প্রসারিত হচ্ছে, ডাউনওয়ার্ড প্যারাবোলা, ঠিক আছে? আর ফাইনালি ই ভার্সেস জেড স্কোয়ার। তা দেখো এটা ই, এটা জেড স্কোয়ার। এবার ইয়ের সঙ্গে জেড স্কোয়ারটাকেই প্লট করছি, তার মানে এই জেড স্কোয়ার পুরোটাই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। তাহলে ওয়াই ইকুয়াল টু আবার মাইনাস এম এক্স। তার মানে আবারও এই নিচের দিকে, মানে এই দিকে আমার স্ট্রেট লাইনটা হবে, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, কিন্তু তার নেগেটিভ হচ্ছে স্লোপ, ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের আজকে সেকেন্ড টপিক। থার্ড টপিক আজকে আমাদের হচ্ছে হাইড্রোজেন স্পেকট্রাম, ঠিক আছে? পরবর্তী টপিক হচ্ছে হাইড্রোজেন স্পেকট্রাম। আমরা এর আগে স্পেকট্রাম নিয়ে ডিটেলে আলোচনা করেছিলাম। হাইড্রোজেন স্পেকট্রাম মানে হাইড্রোজেন গ্যাসকে একটা সার্টেন কন্টেনারের মধ্যে নিয়ে লো প্রেশার এবং হাই পোটেনশিয়াল যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই এনার্জিটা পেয়ে ইলেকট্রনগুলো এক্সাইটেড স্টেটে যাবে। এইবার এনার্জি সোর্স বন্ধ করে দেওয়ার পরে এক্সাইটেড স্টেট থেকে ইলেকট্রনসগুলো আবার লোয়ার স্টেটে নেমে আসবে। এই লোয়ার স্টেটে নেমে আসার সময় তারা ফোটন কিছু এমিট করবে। সেই ফোটনের এনার্জি কত হবে, তার ওয়েভলেংথ কত হবে, তার ফ্রিকোয়েন্সি কত হবে, এই সমস্ত নিয়ে ডিটেলে মানে বহু বিজ্ঞানী তারা আগেই কিছু এক্সপেরিমেন্ট করে রেখেছিলেন। এবার নিলস বোর তার অ্যাটমিক মডেল যখন দিলেন, সেই মডেল, সেই থিওরির যে ইকুয়েশান, সেই ইকুয়েশান দিয়ে তিনি যখন ম্যাচ করালেন, তখন দেখলেন যে এক্সপেরিমেন্টাল ডেটার সঙ্গে থিওরিটিক্যাল ডেটা পুরোপুরি মিলে যাচ্ছে। তো এটাই হচ্ছে নিলস বোরের অ্যাটমিক মডেলের ওয়ান অফ দ্য মেরিটস বা সাফল্য বলতে পারি আমরা। এখন যখন হাইড্রোজেন পরমাণুগুলো ইলেকট্রন নিচ্ছে, যখন হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনগুলো এনার্জি নিচ্ছে বাইরে থেকে, তো প্রত্যেকটা ইলেকট্রন একই অ্যামাউন্টের এনার্জি নেবে, তার তো কোনো মানে নেই। ফলে গ্রাউন্ড স্টেট থেকে বিভিন্ন ইলেকট্রন বিভিন্ন এক্সাইটেড স্টেটে পৌঁছচ্ছে। এইবার ফিরে আসার সময় যেরকম এনার্জি তারা নিয়েছিল সেই অনুপাতে তারা এনার্জি রেডিয়েট করবে। ফলে ফিরে আসার সময়ও সবাই যে গ্রাউন্ড স্টেটেই ফিরে আসবে তার কোনো মানে নেই। বিভিন্ন ইলেকট্রন বিভিন্ন এক্সাইটেড স্টেটে বা কেউ কেউ আবার গ্রাউন্ড স্টেটেও ফিরে আসতে পারলো। সেইটার উপরে বেস করে এই স্পেকট্রাম সিরিজগুলোর যে বিজ্ঞানী যে সিরিজগুলো আবিষ্কার করেছিলেন, যে স্পেকট্রামগুলোকে আবিষ্কার করেছিলেন, সেই অনুযায়ী তাদের নাম দেওয়া হয়েছে। তা বেসিক্যালি হাইড্রোজেন স্পেকট্রাম মানে হচ্ছে হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রাম বা লাইন স্পেকট্রাম। এবার দেখো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম এদেরকে নাম
দিয়েছিলেন। আমি কতগুলো এনার্জি লেভেল এখানে আঁকছি। এটা ধরো n ইকুয়াল টু 1, এটা হচ্ছে n ইকুয়াল টু 2, 3। আমি প্রত্যেকটা এনার্জি লেভেলের মাঝখানে আপাতত সমান সমান গ্যাপ রাখছি। আসলে এই গ্যাপটা সমান হয় না, যত উপরে উঠতে থাকি আমরা তত কমতে থাকে গ্যাপটা। ঠিক আছে, 1 2 3 4 5 6 এখানে একটা করে দিই, 1 2 3 4 5 6 7। তাহলে এটা n ইকুয়াল টু 1 2 3, এদিকটাতে লিখি সুবিধা হবে, 1 2 3 4 5 6 and 7। ঠিক আছে, উপরটা তো মুছে দিই, এখানটাতে। এবার আমি 7-এর পরে বেশ খানিকটা গ্যাপ দিচ্ছি। গ্যাপ দিয়ে এই উপরটাতে আমি লিখছি যে এটা n ইকুয়াল টু ইনফাইনাইট, n ইকুয়াল টু ইনফাইনাইট। ঠিক আছে, এবার ইলেকট্রন যখন ফিরে আসছে এক্সাইটেড স্টেটগুলো থেকে নিচের দিকে যখন নেমে আসছে, তখন যদি গ্রাউন্ড স্টেটে নেমে আসে, ফার্স্ট যে লেভেল, সেখানে যদি ইলেকট্রন নেমে আসে, তাহলে হায়ার যে কোনো অরবিট থেকে নামতে পারবে ইলেকট্রন। ধরো কেউ একজন খুব অল্প পরিমাণে শক্তি নিয়েছিল, সে গ্রাউন্ড স্টেট থেকে মাত্রই সেকেন্ড অরবিটে উঠেছিল এক্সাইটেড হয়ে। এবার যখন সে এনার্জি এমিট করবে, তখন এখান থেকে গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে। কেউ ধরো থার্ড অরবিট থেকে ফার্স্ট অরবিটে ফিরে এলো, কেউ ফোর্থ থেকে ফার্স্টে, কেউ ফিফথ থেকে ফার্স্টে। অর্থাৎ ডেস্টিনেশনটা সবার সমান। যখন তারা ফিরে আসছে, তখন সবাই কোথায় ফিরে আসছে? একেবারে ইনফাইনাইট থেকে শুরু করে বিভিন্ন এনার্জি লেভেল থেকে শুরু করে n ইকুয়াল টু 1-এ ফিরে আসছে। এই যে স্পেকট্রাল লাইন্সগুলো, এই স্পেকট্রাল লাইন্সগুলো অ্যাকচুয়ালি এরকম 6টা স্পেকট্রাল লাইন দেখা গেছিলো হাইড্রোজেনের মধ্যে। 6টা স্পেকট্রাল লাইন, 6জন আলাদা সায়েন্টিস্ট তারা ডিসকভার করেছিলেন। পরবর্তীকালে যখন আমরা আলট্রা মাইক্রোস্কোপে সেই স্পেকট্রামগুলো দেখলাম, তখন দেখা গেল যে এক একটা লাইন আসলে অনেকগুলো লাইনের সমষ্টি। অনেকগুলো লাইনের সমষ্টি কেন? কারণ গ্রাউন্ড স্টেটে যখন ফিরে আসছে ইলেকট্রন, তো একটাই সিঙ্গেল ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে ফিরে আসছে তা তো নয়। আমরা একটা পাত্রের মধ্যে সার্টেন অ্যামাউন্টের গ্যাস নিয়েছি, মানে সেখানে অসংখ্য অ্যাটমস আছে। তাদের মধ্যে প্রচুর অ্যাটম ফার্স্ট অরবিটে ফিরে আসতে পারে। সেই হিসেবে যতগুলো অ্যাটম ফিরে আসবে, ততগুলো এনার্জি রেডিয়েশন হবে এবং ততগুলো আমরা স্পেকট্রাল লাইন দেখতে পাবো। তো এই পার্টিকুলার সিরিজটাকে বলা হয়, সিরিজ মানে একটা সেট অফ লাইনস আর কি, সেটাকে বলা হয় লিম্যান সিরিজ। লিম্যান সিরিজ। এবং লিম্যান সিরিজটা এটা ইউভি, এই ইউভি রিজিয়নে হচ্ছে এদের এনার্জিটা, মানে যে সমস্ত রেডিয়েশনগুলো n ইকুয়াল টু 1 ইলেকট্রন ফিরে এলে হয়, সেই সমস্ত রেডিয়েশনগুলো ইউভি এই রিজিয়নের মধ্যে পড়ে, তাদের এনার্জিগুলো। এবার যদি কোনো ইলেকট্রন n ইকুয়াল টু 2-তে ফিরে আসে, তাহলে 2-তে যদি ফিরে আসতে হয়, তাহলে হায়ার স্টেট থেকে আসতে হবে, 3 থেকে আসতে হবে, 4 থেকে, 5 থেকে, 6 থেকে, 7 থেকে, বা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আসতে হবে। যখন কেউ 2 নম্বর অরবিটে ফিরে আসে, তখন আমরা সেই পার্টিকুলার সিরিজটার নাম দিই বামার সিরিজ। বামার সিরিজ একমাত্র সিরিজ বামার, যেটা হচ্ছে আমাদের ভিজিবল রিজিয়নে পড়ে। ভিজিবল রিজিয়নে পড়ে অর্থাৎ যখন হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রন হায়ার কোনো স্টেট থেকে সেকেন্ড স্টেটে ফিরে আসবে, তখন যে রেডিয়েশনটা হবে, সেই রেডিয়েশনটা যখন প্রিজমকে ভেদ করে পর্দায় পড়বে, আমরা তখন সেখানে বিভিন্ন কালার দেখতে পারবো, কারণ সেটা ভিজিবল রিজিয়নে পড়ছে। তাই এটা ইউভি, এটা ভিজিবল। তার বাদবাকি আর যেগুলো আছে ডান দিকে, তারা সবাই হচ্ছে আইআর বা ইনফ্রারেড রিজিয়নে পড়ে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে n ইকুয়াল টু 3-তে যদি ফিরে আসে ইলেকট্রন, তাহলে কোত্থেকে ফিরে আসবে? 4 থেকে, 5 থেকে, 6 থেকে, 7 থেকে অ্যান্ড ইনফাইনাইট থেকে। যারা এখানে ফিরে আসে তাদের আমরা নাম দিই প্যাশন। বানানগুলো খেয়াল করবে। প্যাশন সিরিজ কখন হবে? যখন ইলেকট্রন n ইকুয়াল টু 3-তে ফিরে আসছে। ঠিক আছে, n ইকুয়াল টু 4-এ যখন ইলেকট্রন চলে আসে, এটাকে আরও বাড়াই ডান দিকে, n ইকুয়াল টু 4-এ যখন ইলেকট্রন আসছে, তখন এটা হচ্ছে 4,
তাহলে 4-এ আসলো 5 থেকে, 6 থেকে, 7 থেকে অ্যান্ড 8 থেকে। ঠিক আছে, এদেরকে আমরা নাম দিই ব্র্যাকেট সিরিজ, ব্র্যাকেট। ঠিক আছে, এই প্যাশন ব্র্যাকেট থেকে শুরু করে ডান দিকে আর যে কটা আছে সবাই IR রিজিয়নে পড়ে। পরবর্তী ধরো ইনইকুয়াল টু 5-এ ফিরে আসলো, 6 থেকে, 7 থেকে অ্যান্ড ইনফাইনাইট থেকে। এই সিরিজের নাম হচ্ছে ফুন্ড, পিটা সাইলেন্ট। ঠিক আছে, আর ফাইনালি একটু বাড়ি দিই, যদি এটা কোথায় ফিরে আসলো 5-এ 6-এ যদি ফিরে আসে, 7 থেকে ফিরে আসতে পারে, ইনফাইনাইট থেকে ফিরে আসতে পারে। তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে হামফ্রি বা কেউ বলে হামফ্রিজ, অ্যাপোস্ট্রফ এস থাকে একটা। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের হাইড্রোজেন স্পেকট্রামের আন্ডারে বিভিন্ন ধরনের কি বলবো স্পেকট্রাল লাইনস বা স্পেকট্রাল সিরিজ। এই প্যাশন থেকে শুরু করে এই পুরোটা এরা সবাই হচ্ছে IR রিজিয়নে পড়ে, ইনফ্রারেড রিজিয়ন। ঠিক আছে, এখন এখান থেকে আমরা যেটা জানবো আর কি সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা ডেস্টিনেশনের সঙ্গে এই নামগুলোকে আমরা রিলেট করব। যেই তোমাকে বলবে যে n=1 ইলেকট্রন জাম্প করেছে হায়ার অরবিট থেকে, n=1-এ ফিরে এসছে, এরকমটা নাও বলতে পারে। আমরা এর আগের দিন এরকম প্রবলেম সলভ করেছেন যে ইলেকট্রন 5 নম্বর অরবিট থেকে 2 নম্বর অরবিটে নেমে এলো, তাহলে কতটা এনার্জি রেডিয়েট করলো বা যে এমিশনটা হলো, রেডিয়েশনটা হলো, তার ওয়েভ লেংথ কত, এরকম কোয়েশ্চেন আমরা সলভ করেছি আগের দিনকে। যেটা আমি আগের দিন বলছিলামও যে আমরা রিডবার্গ ইকুয়েশন সলভ করেও এই প্রবলেমগুলো সলভ করতে পারি। আমরা এরপরেই রিডবার্গ ইকুয়েশন পড়বো, সেখানেও আমরা একটা ওইরকম টার্ম পাবো 1/n1² - 1/n2², যেখানে ইলেকট্রন n2 থেকে n1-এ নেমে আসছে। এইবার n1 n2টা কত নম্বর, কোনখান থেকে কোনখানে নেমে আসছে সেইটা স্পেসিফাইড থাকবে না, তার বদলে বলবে যে ইলেকট্রন একটা হায়ার অরবিট থেকে নেমে এসছে এবং স্পেকট্রাল লাইনটা পাওয়া গেছে ব্র্যাকেট সিরিজে, তাহলে তার এনার্জি কতটা এনার্জি এমিট করেছে। এবার যেই বললো যে ব্র্যাকেট সিরিজে, তখনই আমাকে সেখান থেকে বুঝে নিতে হবে যে ইলেকট্রনের n1 হচ্ছে 4, মানে ইলেকট্রন হায়ার যে কোনো অরবিট থেকে 4 নম্বরে নেমে এসছে। যদি বলে যে 5 নম্বর থেকে নেমে এসছে এবং বামার সিরিজের অন্তর্গত, হ্যাঁ বামার সিরিজের অন্তর্গত, তাহলে আমাকে বলতে হবে যে n2 হচ্ছে 5 আর n1 হচ্ছে 2। অর্থাৎ প্রত্যেকটা সিরিজের নামের সঙ্গে তার যে n1টা সেইটা রিলেটেড, সেইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ সেটা ছাড়া হবে না। এরপর দেখো আমরা রিডবার্গ ইকুয়েশনে আসছি। তাহলে রিডবার্গ ইকুয়েশনে ওই ব্যাপারটা একই, যে ইলেকট্রন n2 কক্ষপথে ছিল, n2 তম, সেখান থেকে n1-এ ফিরে আসছে। n2-তে যখন ছিল তখন এনার্জি ছিল En2, আর n1-এ যখন ফিরে এলো তখন এনার্জি হচ্ছে En1। তাহলে কত এনার্জি এমিট করবে, দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা E, মানে En2 - En1 দিস ইকুয়াল টু ডেল্টা E। আর ডেল্টা E মানে আমরা তো ফর্মুলা জানি, 13.6 z², 1/n1² - 1/n2²। এনার্জির যে বড় যে ফর্মুলাটা আমরা প্রথমে ডিরাইভ করেছিলাম, E = -2π² z² m⁴/n²h², এই ফর্মুলা ইউজ করে বইতে বেশিরভাগ বইতে রিডবার্গ ইকুয়েশন ডিরাইভ করা থাকে। আমরা করবো না ওটা, কেন, আমাদের ডেরিভেশন তো পরীক্ষায় আসবে না, রিডবার্গ ইকুয়েশনের ফাইনাল ফর্মটা খালি আসবে। তো যাই হোক, এই যে ডেল্টা E, এটা তো অ্যাকচুয়ালি ফোটন হিসেবে বেরোচ্ছে এনার্জিটা, সুতরাং এইটাকে আমরা লিখতে পারি hc/λ। ঠিক আছে, তাই যদি হয় তাহলে দেখো কি হচ্ছে, z² 1/n1², 1/n2²। তাহলে এখান থেকে আমরা পেতে পারি 1/λ = 1/λ। 1/λ-কে কী বলে আমরা বলেছিলাম আগে, নাম্বার অফ ওয়েভস, তাই তো, বা নিউ বার দিয়ে এটাকে রিনোট করা হয় অনেক সময়, নিউ বার, মানে 1/λ যদি করি এদিকে তাহলে hc-টা এদিকে চলে আসবে। তাহলে 13.6, দেখো 13.6/hc লিখছি আমি, × z², তারপরে
1/n1 স্কোয়ার 1/n2 স্কোয়ার। ঠিক আছে, এবার এই যে ব্যাপারটা 13.6/hc, এইটাকেই আসলে বলা হয় আর, মানে রিডবার্গের কনস্ট্যান্ট, আর ইন্টু জেড স্কোয়ার। অনেক সময় এটাকে আর এইচও লেখা থাকে, এখানে এইচ ফর হাইড্রোজেন, সেটাও লেখা থাকে, একই ব্যাপার। তো n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। দিস ইজ রিডবার্গ ইকুয়েশন। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে। এখানে যেটা উল্লেখ্য সেটা হচ্ছে, তাহলে আর হয়ে গেল কি, রিডবার্গ কনস্ট্যান্ট মানে 13.6/hc। ঠিক আছে, এইবার যদি আমাকে আর এর ইউনিট বা আর এর ভ্যালু বের করতে হয় তাহলে কি করব, দেখো এটাকে মুছছি আগে। হ্যাঁ, এই যে 13.6টা আছে, এটার ইউনিট কি, ইলেকট্রন ভোল্ট। তো এই 13.6টা ইলেকট্রন ভোল্ট, তা আমি যদি এই 13.6কে 1.6 10⁻⁻19 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ইলেকট্রন ভোল্টটা চলে যাবে জুলে, এসআই ইউনিট হয়ে গেল। এবার আমি এসআইতে এইচ মানে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট আর সি এদের ভ্যালু বসালে যে টোটাল যে আর এর ভ্যালুটা পাওয়া যায়, আমাদের ক্যালকুলেশন করতে হবে না, এটা খালি ভ্যালুটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে 109,737,00, এইটা পাওয়া যায়। দিস মাচ মিটার ইনভার্স, আর এর ইউনিট হয় মিটার ইনভার্স, এসআইতে এটা হয়ে গেল। আর যদি আমি সেন্টিমিটার ইনভার্সে করি তাহলে এটাকে আমরা সংক্ষেপে লিখি কীরমভাবে, দেখো এখানে আমি 1.09 করি, 1.09 আরও যা যা আছে সেই সব করলাম, করার পরে 1 2 3 4 5 6 7 10⁻⁷। এবার এই 1.09টাকে আমরা আমাদের ক্যালকুলেশনটা যেহেতু আমরা উইদাউট ক্যালকুলেটর করব, তাই আমরা এটাকে 1.1 লিখে দিই। 1.1 10⁻⁷ মিটার ইনভার্স, আর 1.1 10⁵ সেন্টিমিটার ইনভার্স। এই ভ্যালুগুলো আমরা, এই আর এর ভ্যালুগুলো আমরা প্রবলেমে বসাবো। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস দেখো, তাহলে আচ্ছা মুছছি আগে এটা পুরোটাকে। তাহলে এইটা হয়ে গেল আমাদের ভ্যালু অফ আর। ঠিক আছে, ইউনিট তো হলোই, ইউনিট অফ আর তো আমরা বলেই দিলাম যে সেন্টিমিটার ইনভার্স অর মিটার ইনভার্স। এইবার এইখানে আর একটা জিনিসের ইউনিট জানতে চাই, সেটা হচ্ছে RCH, এটার ইউনিট কি। ঠিক আছে, দেখো একটু আগে আমি এখানে লিখেছিলাম যে R = 13.6/hc, এটা লিখেছিলাম। তাহলে RCH মানে এইটা পুরো মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে পড়ে থাকলো কি 13.6 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট কিসের ইউনিট, এনার্জির ইউনিট। এবার RCH এর ইউনিটটা এনার্জির ইউনিট বটে, কিন্তু ইলেকট্রন ভোল্টে না রেখে এটাকে জুল বা কিলো জুলে রাখা হয়। তো এটা মনে রাখতে হবে যে RCH হচ্ছে অ্যাকচুয়ালি এনার্জি। এবার ইউনিট হয়ে গেল। আচ্ছা, আর একটা জিনিস করতে হবে আমাদের, সেটা হচ্ছে ভ্যালু অফ, এইটা খুব ইম্পর্টেন্ট, ভ্যালু অফ 1/r। ভ্যালু অফ আর এইটা সবাই মনে রাখে, এইটা 90% লোকজন শুধু এইটুকু মনে রাখে, ভ্যালু অফ আর, ওইগুলোও মনে রাখে না, ফলে ক্যালকুলেশন করতে গিয়ে সমস্যা হয়। আর 1/r মনে থাকলে আরোই সুবিধা। দেখো তাহলে 1/, যদি আমি এটা করি 1.1 10⁻⁷ মিটার ইনভার্স, তাহলে প্রথম কথা 1/r মানে ইউনিটটা কী হয়ে যাবে, মিটার হয়ে যাবে। এবার এটার ভ্যালু হয় কত বলো তো, 0.9117 এরকম কিছু একটা আসে, আর 10⁻⁻7 মিটার হয়ে গেল। ঠিক আছে, এইটাকে দেখো আমি যদি এরম ভাবি 1 2 3, তার মানে 911.7 যদি করি তাহলে এটা 10⁻⁻10 মিটার হবে। এবার 10⁻⁻10 মিটার মানে কি 1 অ্যাংস্ট্রম না, তাহলে এইটাকে আমরা নিয়ারলি ইকুয়াল টু, এটা যদি 1 অ্যাংস্ট্রম ভাবি তাহলে 911.7 অ্যাংস্ট্রম না লিখে আমরা এটাকে নিয়ারলি ইকুয়াল টু 912 অ্যাংস্ট্রম এটা লিখি। তাহলে ফাইনালি আমরা যেটা পাই সেটা হচ্ছে 1/r হচ্ছে 912 অ্যাংস্ট্রম। এবার এই ভ্যালু যদি আমি প্রবলেমে বসাই তাহলে একদম 2 সেকেন্ডেই অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে,
এবার এখান থেকে অঙ্ক করতে হবে আমাদের, তবে অঙ্ক করার আগে আরও কিছু ইনফরমেশান দেওয়া দরকার, সেগুলো বলি আগে। তো আমরা লিখছি যে ইনফরমেশনস অন স্পেকট্রাল লাইন্স। স্পেকট্রাল লাইন নিয়ে কিছু ইনফরমেশান একটু আগে বলছিলাম, লিম্যান, বামার এই সমস্ত সিরিজ থাকবে। তো লিম্যান মানেই হচ্ছে n1 = 1, বামার মানে হচ্ছে n1 = 2, প্যাশন 3, ব্র্যাকেট 4, ফুন্ড 5 আর হামফ্রি হচ্ছে 6। এই হয়ে গেল n1 সংক্রান্ত ইনফরমেশান, ঠিক আছে। এবার n2গুলো সরাসরি বলে নাও দিতে পারে। অনেক সময় বলে যে হাইড্রোজেন অ্যাটমের বামার সিরিজের সেকেন্ড লাইনের ওয়েভলেংথ বের করো। বামার সিরিজ মানেই n1টা 2 হয়ে গেল, আর সেকেন্ড লাইন মানে এই যে আমি একটু আগে এঁকেছিলাম না এরকম, ধরো এটা n = 1, এটা n = 2, এটা n = 3, তাহলে বামার মানে হচ্ছে n1টা হচ্ছে 2, মানে এখানে ফিরে আসবে ইলেকট্রন ওপর থেকে। তো যখন 3 থেকে ফিরে আসছে তখন সেটা হচ্ছে ফার্স্ট লাইন, যখন 4 থেকে ফিরে আসছে তখন সেটা সেকেন্ড লাইন, এইভাবে হয়। এবার লিম্যানের ক্ষেত্রে এইটা হচ্ছে n1, তাহলে এর ফার্স্ট লাইন কোনটা হবে? যখন 2 থেকে ফিরে আসবে। লিম্যানের ক্ষেত্রে সেকেন্ড লাইন কখন হবে? যখন 3 থেকে ফিরে আসবে। 4 থেকে ফিরে আসলে হয়ে যাবে থার্ড লাইন। তাহলে যেখানে আসছে ফিরে ঠিক তার ওপরেরটা থেকে ফিরে এলে ফার্স্ট লাইন, তার ওপরেরটা থেকে ফিরে এলে সেকেন্ড লাইন, এইভাবে হয়। তো সেটাকে আমরা কীভাবে লিখবো দেখো, মানে এটাকে ফর্মুলার আকারে লিখে রাখি আমরা। সেটা হচ্ছে ফার্স্ট লাইনটাকে অনেক সময় আবার আলফা লাইনও বলে। তাহলে এই আলফা লাইনের ক্ষেত্রে n2 হচ্ছে আসলে n1 + 1, মানে ঠিক ওপরেরটা থেকে যখন ইলেকট্রনটা জাম্প করে আসছে। তাহলে একই রকমভাবে সেকেন্ড লাইন বা বিটা লাইন, এটার ক্ষেত্রে n2 হচ্ছে n1 + 2, ঠিক আছে। থার্ড লাইনের ক্ষেত্রে মানে এটাকে গামা লাইনও বলে, তাহলে n2 = n1 + 3, ঠিক আছে। এরকমভাবে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, এইভাবে কোয়েশ্চেন আসতে পারে। মানে n1টা মেনশন না করে নামগুলো বলবে, আর n2টা মেনশন না করে কোন লাইন সেটা বলবে। তাহলে ওখান থেকে আমি 1/n² - 1/n1 - n2² ওইখানে ভ্যালুগুলো পুট করতে পারবো। আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এইবার দেখো এরকম আসে যে একটা ইলেকট্রন জাম্প করে নেমে আসছে, এইবার যে ইমিশনগুলো হচ্ছে, যে ফোটনগুলো বেরোচ্ছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম এনার্জি কোন ফোটনটার সেটা বের করো, এরকম কোয়েশ্চেন আসে। ম্যাক্সিমাম এনার্জি বা মিনিমাম এনার্জি, এরকম কোয়েশ্চেন আসে। দেখো আমরা এই ফর্মুলা তো জানি যে ডেল্টা ই মানে hc/λ। এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি, এটাকে আমরা hν বলতে পারি। এখান থেকে একটা যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে ডেল্টা ই যখন ম্যাক্সিমাম হবে, ডেল্টা ইর ভ্যালু বাড়লে মানে নিউ বাড়লে ডেল্টা ই বাড়বে। তাহলে ডেল্টা ই যখন ম্যাক্সিমাম তখন নিউ এর ভ্যালুও ম্যাক্সিমাম, কিন্তু তখন ল্যামডার ভ্যালু মিনিমাম, তাই না। আর একটা জিনিস সেটা উল্টোটা, ডেল্টা ই মিনিমাম মানে হচ্ছে নিউ মিনিমাম মানে হচ্ছে ল্যামডা ম্যাক্স, ঠিক আছে। এইটা নিয়ে সমস্যা নেই কিছু, এইটা আমরা এই ইকুয়েশন থেকেই পেয়ে গেলাম। এবার এটা এখানে কীভাবে অ্যাপ্লাই হবে? এখানে অ্যাপ্লাই হবে এরকম যে ধরো বামার সিরিজের থার্ড লাইন, সেখান থেকে একটা রেডিয়েশন হলো, তাহলে আচ্ছা থার্ড লাইন না, বামার সিরিজের একটা রেডিয়েশন হলো। এবার এই রেডিয়েশনের ক্ষেত্রে এর ম্যাক্সিমাম এনার্জি যুক্ত যে ফোটনটা তার ওয়েভলেংথ বের করো, এরকম কোয়েশ্চেন আসবে। তো সেই ক্ষেত্রে দেখো এনার্জি লেভেলগুলো তো এরকম হচ্ছে। এবার ধরো এটা n = 1, এটা n = 2, 3, 4। এবার ইলেকট্রন 2 নম্বর থেকে 1-এ নেমে আসলো, তাহলে ডেল্টা ই যতটা হবে, যদি 4 নম্বর থেকে 1-এ নেমে আসে তাহলে ডেল্টা ই কী হবে? বেড়ে গেল,
তাহলে n1 আর n2 এদের মধ্যে ডিস্টেন্স যত বাড়বে তত ডেল্টা ইর পরিমাণ বাড়বে। তাহলে ডিস্টেন্স যদি ম্যাক্সিমাম হয়ে যায় তখন ডেল্টা ইটা ম্যাক্সিমাম হয়ে যাবে এবং তখন ল্যামডাটা মিনিমাম হয়ে যাবে। এবার ডিস্টেন্স ম্যাক্সিমাম মানে কি? ম্যাক্সিমাম কত দূর থেকে ইলেকট্রন আসতে পারে? ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আসতে পারে। তাহলে যখন আমি বলছি যে ডেল্টা ই ম্যাক্সিমাম, তখন ইলেকট্রনটা অ্যাকচুয়ালি আসছে ইনফাইনাইট থেকে, ম্যাক্সিমাম ডিস্টেন্স থেকে আসছে, অর্থাৎ n2 হচ্ছে ইনফাইনাইট। এবার ইনফাইনাইট থেকে যে কোনো অরবিটেই আসুক না কেন, মানে n1টা যাই হোক না কেন, সেই ক্ষেত্রেই আমরা পাবো যে ডেল্টা ইটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা যে রেডিয়েশনটা হবে তার ওয়েভলেংথ হবে মিনিমাম। ঠিক আছে? উল্টো দিকে সরি, যদি এনার্জি গ্যাপ ডেল্টা ই যদি মিনিমাম হয়, মিনিমাম হবে কখন? যখন যেখানে আসছে জাম্প করে ঠিক তার নেক্সট হায়ার লেভেল থেকেই যদি জাম্প করে, তাহলে ডেল্টা ই মিনিমাম হবে। আর ডেল্টা ই যদি মিনিমাম হয় তখন ল্যামডা হয়ে যাবে ম্যাক্সিমাম। তাহলে আমরা এইবার আরেকটা ফর্মুলা এখানে আনতে পারি, সেটা হচ্ছে ফর ডেল্টা ই ম্যাক্স অর ল্যামডা মিনিমাম, এইটার জন্য, আচ্ছা এইগুলো মুছে দিচ্ছে, এটার জন্য আমরা কি লিখতে পারি? ডেল্টা ই ম্যাক্সিমাম মানে এনার্জি ডিফারেন্স ম্যাক্সিমাম, মানে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আসছে, সো দিস ইকুয়াল টু ইনফাইনাইট। ঠিক আছে? আর উল্টোটা, ফর ডেল্টা ই মিনিমাম অর ল্যামডা ম্যাক্সিমাম। ল্যামডা ম্যাক্সিমাম কখন হবে? যখন ইলেকট্রনটা জাম্প করবে কোন হায়ার অরবিট থেকে? জাস্ট n1-এর উপরেরটা থেকে, তখন আমরা ল্যামডা পাবো ম্যাক্সিমাম এবং ডেল্টা ই পাবো মিনিমাম। সুতরাং এইটাও একটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোয়েশ্চেনে সবসময় এই কোয়েশ্চেন পরীক্ষাতে আসে। আচ্ছা, এবার আমরা সরাসরি প্রবলেমে চলে এসেছি। দেখো প্রথমটা, ক্যালকুলেট ওয়েভলেংথ অফ ফোটন এমিটেড ফর সেকেন্ড লাইন ইন বামার সিরিজ অফ He প্লাস আয়ন। এবার অঙ্কটার মধ্যে কতগুলো ইনফরমেশন আছে দেখো। সেকেন্ড লাইন অফ বামার সিরিজ, তাহলে বামার সিরিজ মানে শুরুতেই n1 হচ্ছে কত? 2। সেকেন্ড লাইন মানে n2 হচ্ছে কত? ফার্স্ট লাইন হলে n1 প্লাস 1 মানে 3, আর সেকেন্ড লাইন হলে n1 প্লাস 2 মানে 2 প্লাস 2 4। আর কি আছে? He প্লাস মানে z ইকুয়াল টু 2। আমরা এই অঙ্ক আগের দিন করেছিলাম বোর ফর্মুলা ইউজ করে, আমরা আজকেও শুরুতে বোর ফর্মুলা ইউজ করে করব, তারপরে রিডবার্গের ইকুয়েশন ইউজ করেও অঙ্কটা করব। এবার যেখানে তোমাদের কমফোর্টেবল মনে হবে তোমরা সেইটা ব্যবহার করে অঙ্কটা করবে। দেখো, বোর ফর্মুলা ইউজ করলে ডেল্টা ই ইকুয়াল টু 13.6 জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে আগে ডেল্টা ই বের করে নিতে হবে। বোর ফর্মুলা ইউজ করলে আগে ডেল্টা ই বার করতে হবে, তারপরে সেখান থেকে ওয়েভলেংথ hc/ল্যামডা করে। এবার দেখো 13.6 ইন্টু 2 স্কোয়ার মানে 4, আর এটা 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। প্রথমে পুরোটা লিখছি আর কি, মুখে মুখে হিসাব করা যাবে যদিও। তাহলে 1/4 মাইনাস 1/16 কত পড়ে থাকছে দেখো? 13.6 ইন্টু 4 ইন্টু 4 মাইনাস 1 মানে 3/16। এইবার এটা কেটে গেল, 4 হয়ে গেল, 4 আর এটা কাটলে কত হবে? 3 মানে 3.4, 3.4 ইন্টু 3 10.2, তাহলে 10.2 ইলেকট্রন ভোল্ট হয়ে গেল আমাদের এনার্জি। এবার এই যে এনার্জিটা আমি বের করলাম বোর ফর্মুলা ইউজ করে, এই এনার্জি মানে ডেল্টা ই বের করার আর একটা শর্টকাট নিয়ম শিখিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে। তাহলে সেটা ইউজ করলে কী হবে? আমাদের এতটা 3-4 লাইন করে আমাকে ডেল্টা ই বের করতে হবে না। ঠিক আছে? সেটা কী শিখিয়েছিলাম? ফর্মুলাটা দেখো, নিশ্চয়ই মনে থাকবে। আমরা শিখিয়েছিলাম যে ডেল্টা ই এন অফ এনি স্পিসিস ইকুয়াল টু ডেল্টা ই অফ হাইড্রোজেন অ্যাটম ইন্টু জেড স্কোয়ার, তাই তো? এইবার n ইকুয়াল টু 4, হাইড্রোজেন অ্যাটমের আমি এটা মুছছি একটু। হাইড্রোজেন অ্যাটমের 4 নম্বর অরবিটে এনার্জি কত? মাইনাস 0.85 ইলেকট্রন ভোল্ট, আর 2 নম্বরে মাইনাস 3.4, তাই তো?
তাহলে 3.4 থেকে 0.85 যদি বাদ দিই কত থাকবে 2.55। তাহলে দেখো সিম্পলি 2.55 ইন্টু এই যে জেড স্কোয়ার মানে 4 কত হচ্ছে, দেখো হয়ে গেছে 10.2, একই এসছে। তাহলে আমরা যখন বোর্ড ফর্মুলা ইউজ করছি আমরা ডিরেক্টলি ওই যে ফর্মুলা মানে অ্যাকচুয়ালি যে ফর্মুলা সেই ফর্মুলা দিয়ে আমরা যাব না, আমরা এই শর্টকাটটা ব্যবহার করব। কারণ ম্যাক্সিমাম টাইমে কী হবে ওই n2টা 5 যতটা আমরা মুখস্থ করছি 0.85 পরে n = 5 যখন হবে তখন 0.54 - 0.54, তা ওইটার মধ্যেই জেনারেলি থাকে। যদি এখন 6-এর সাথে চলে যায় তাহলে এই ফর্মুলা ইউজ করে ডেল্টাই বের করবো। তা ডেল্টাই বেরোলো। এইবার আমাদের বের করতে বলেছে কি ল্যামডা। ডেল্টা ইর সঙ্গে ল্যামডার ফর্মুলা কী ছিল আমাদের, যে ডেল্টা ই যদি ইলেকট্রন ভোল্টে থাকে তাহলে দিস = 1240/ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে ন্যানোমিটারে। তাহলে ল্যামডা = কী হচ্ছে দেখো 1240/10.2 ন্যানোমিটার। 1240কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 124, ঠিক আছে। তাহলে 124-এর থেকে সামান্য কিছু কম হবে, 0.2 দিয়ে ভাগ করলে আর কত হবে, খুব কম কিছু হবে না, 120 থেকে 124-এর মধ্যে আনসার থাকবে। আমরা নিয়ারলি = 122 লিখছি এখন আপাতত, ঠিক আছে। এর কাছাকাছি কিছু আনসার হবে, এর বেশি কিছু হবে না। তো এই হয়ে গেল ফার্স্ট মেথড, যেখানে আমরা বোর্ড ফর্মুলা ইউজ করে আমরা ওয়েভলেংথ ক্যালকুলেট করলাম। এটাই করতে বলেছি কিন্তু মানে আনসার এসে গেছে। এইবার হচ্ছে আমাদের সেকেন্ড মেথড, যেটা আমরা আজকে শিখলাম। কি শিখলাম, রিডবার্গ ইকুয়েশন। রিডবার্গের ফর্মুলা কী আছে বলো, 1/λ = r/z² 1/n1² - 1/n2²। তো এইটা আমরা হিসাব করলাম একটু আগে, কত ছিল বলো তো, এটা 3/16 ছিল। আচ্ছা তাহলে আর এর ভ্যালু দেখো আমি লিখছি না এখন, ঠিক আছে। কেন লিখছি না দেখো বলছি সেটা। আর এটা 3/16, তার মানে আসলে 3/4 এটা হয়ে গেল, তার মানে 3r/4, এটা হচ্ছে 1/λ। এবার আর এর ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই 1.1 10⁵, তাহলে অনেক মুশকিল আছে, তাহলে ইকুয়েশনটা মানে ক্যালকুলেশনটা আবার একটু লেংদি হয়ে যাবে। এবার ল্যামডা বের করতে বলেছে, ল্যামডা মানে তাহলে কী হবে 4/3r, ঠিক আছে। তাহলে আমরা এরকম লিখতে পারি 4/3 ইন্টু 1/r। 1/r এর ভ্যালু বের করেছিলাম আমরা, কত ছিল 912 ছিল, 912 অ্যাংস্ট্রম ছিল। তাহলে এই পুরো বিষয়টা চলে আসবে অ্যাংস্ট্রমে, ন্যানোমিটারে আসছে না কিন্তু, আগেরটা ন্যানোমিটারে এসেছিলো। তো যাই হোক 3 দিয়ে এটা ভাগ করো, 304, 304 মানে হচ্ছে 1 3 4 12, 1216 মানে 121.6 অ্যাংস্ট্রম। দেখো ওটা 122 ন্যানোমিটার এসেছিলো, এই সরি এটা ন্যানোমিটার, অ্যাংস্ট্রম থেকে আমি ন্যানোমিটারে নিলাম। তাহলে ওখানে আমার অ্যারাউন্ড 122 মতো আমি ভেবেছিলাম, 121.6। তো এই হচ্ছে রিডবার্গ ইকুয়েশন ইউজ করে। আর আগেরটা ছিল ডেল্টা ই হাইড্রোজেন ইন্টু z², ওটা করলে ডেল্টা এটা খুব সহজে বেরোবে, তারপর 1240কে ওটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে দুটো মেথডের মধ্যে যেটা তোমার তাড়াতাড়ি হচ্ছে বলে মনে হবে সেই মেথডে যাবে, ঠিক আছে। পরেরটা দেখো, ক্যালকুলেট রেশিও অফ ওয়েভলেংথস। এইবার যখন রেশিও চলে আসছে, রেশিও অফ ওয়েভলেংথস যখন বের করতে বলবে, বা একটার ওয়েভলেংথ বলা আছে আর একটার ওয়েভলেংথ কত হবে বের করো, এই রকম যখন হচ্ছে, মানে একটা ট্রানজিশনের ওয়েভলেংথ বলা আছে আর একটা ট্রানজিশনের ওয়েভলেংথ বের করো, এই ধরনের যখন আসবে তখন আমার মনে হয় রিডবার্গ ইউজ করা একটু টাইমটা সেভ হবে, ঠিক আছে। আমরা রিডবার্গ ইকুয়েশনটা এখানে রাখছি আপাতত, কারণ সেকেন্ড অঙ্কটা আমরা এই দিয়েই করবো। তো রেশিও অফ ওয়েভলেংথস অফ ফার্স্ট লাইন অ্যান্ড লাস্ট লাইন অফ প্যাশন সিরিজ। প্যাশন মানে কত, প্রথমটা লিম্যান, তারপরে বামার, তারপরে প্যাশন, মানে n1 = 3। প্যাশন সিরিজ মানেই হচ্ছে ইলেকট্রনগুলো জাম্প করে যখন নিচে নামছে তখন n = 3-তে এসে থামবে। তো n1 হচ্ছে আমাদের 3, আর n2 যদি ফার্স্ট লাইন বলে তাহলে +1, আর যদি লাস্ট লাইন বলে, এখানে আমি লিখছি ফার্স্ট লাইন আর লাস্ট লাইন। আচ্ছা আমি যখন ওখানে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন বলছিলাম একটু আগে, ফার্স্ট লাইন মানে আলফা লাইন, সেখানে n1 + 1, সেকেন্ড লাইন বিটা লাইন n1 + 2, ওখানে আমি লাস্ট লাইনটা বলিনি। লাস্ট লাইনে অ্যাকচুয়ালি এটা ইনফাইনাইট হয়, ওইখানটায় তো তোমরা একটু অ্যাড করে নাও লাস্ট লাইনটাকে, মানে ওটাতে আর কি n2টা ইনফাইনাইট হবে। আর লাস্ট লাইনটাকে আরেকটাও নামে ডাকা যায়, সেটাকে বলা হয়
লাস্ট লাইন বা ওটাকে অনেক সময় বলা হয় সিরিজ লিমিট, ঠিক আছে? সিরিজ লিমিট বলে আরও একটা নাম আছে, সেটা হচ্ছে কী বলার একটা জানো, যাক এখন মনে পড়ছে না, পরে বলবো। তাহলে লাস্ট লাইন বা সিরিজ লিমিট যদি বলা থাকে তখন আমরা n2টাকে ইনফাইনাইট ধরবো। তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি দুটো অঙ্ক, একবার n1 3, n2 4, n2 4 কখন ফার্স্ট লাইনের ক্ষেত্রে, আর n2 ইনফাইনাইট কখন লাস্ট লাইনের ক্ষেত্রে। তাহলে আমরা 1/λ বের করব দুবার, একবার ফার্স্ট লাইনের জন্য 1/λ, λ1 লিখছি। তো দিস ইকুয়াল টু দেখো আর এখানে বেরিলিয়াম, তার মানে r ইন্টু 4 স্কোয়ার ইন্টু প্যাশন মানে 3 স্কোয়ার আর ফার্স্ট লাইন মানে 4 স্কোয়ার। তাহলে কত হচ্ছে দেখো, r ইন্টু 16 ইন্টু 1/9 1/16, তাহলে কত হচ্ছে 16 ইন্টু 9, 16 থেকে 9 গেলে 9 আর 7 16, তাহলে এটা আউট হয়ে গেল। তাহলে 7r/9 এটা হয়ে গেল আমাদের ফার্স্ট লাইনের 1/λ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখান থেকে ল্যামডাটাই বের করি। তাহলে ল্যামডা হচ্ছে 9/7r, 9/7r হয়ে গেল আমাদের ফার্স্ট লাইনের ল্যামডা। সেকেন্ড লাইন লাস্ট লাইন, এবারে লাস্ট লাইনের ক্ষেত্রে আমি λ2 ধরছি। সো দিস ইকুয়াল টু আবারও r 16 আর 1/3 স্কোয়ার মাইনাস 1/ইনফাইনাইট স্কোয়ার, তাহলে কত হয়ে গেল r 16 1/9, তাহলে λ2 হয়ে গেল 9/16r। তাহলে এবার এই দুটো রেশিও করে দাও, তাহলেই হয়ে গেল। দেয়ারফর λ1/λ2 9/7r ইন্টু 16r/9, তাহলে সব কেটে কুটে গিয়ে পড়ে থাকলো 16:7, λ1:λ2, ঠিক আছে? এই প্রবলেমটা যদি আমরা ওই ডেল্টা ই করে করতে যাই তাহলে সময়টা বেশি লাগবে। একবার তোমরা করে দেখো আর কি, মানে ডেল্টা ই মানে অবশ্যই ওই ফর্মুলাটা En অফ এনি স্পিসিস ইকুয়াল টু En হাইড্রোজেন ইন্টু জেড স্কোয়ার, ওইভাবে ডেল্টা ই তারপর ল্যামডা তারপরে রেশিও, ওইটা করে দেখো কোনটায় সহজ হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আচ্ছা, থার্ড অঙ্কে দেখো কী বলছে, ক্যালকুলেট ল্যামডা ম্যাক্স। ল্যামডা ম্যাক্স মানে কি, একটু আগে বলছিলাম যে ম্যাক্সিমাম ওয়েভ লেংথের যে ফোটনটা বেরোচ্ছে সেটা, ল্যামডা ম্যাক্স অফ ফোটন এমিটেড ফর আলফা লাইন। আচ্ছা এগুলো একটু মুছি আগে, তাহলে সুবিধা হবে। তাহলে কি বলছে দেখো, আচ্ছা লিম্যান সিরিজ মানে হচ্ছে n1টা হচ্ছে 1, আলফা লাইন মানে হচ্ছে ফার্স্ট লাইন, মানে n2টা হচ্ছে n1 + 1 হয়ে গেল। আচ্ছা ল্যামডা ম্যাক্স মানে হচ্ছে এনার্জি মিনিমাম মানে ডেল্টা ই মিনিমাম আর কি, ডেল্টা ই লিখে দিই, ডেল্টা ই মিনিমাম মানে মিনিমাম গ্যাপ। তাহলে মিনিমাম গ্যাপ, আচ্ছা এখানে অঙ্কটা একটু গন্ডগোল আছে এই কারণ হচ্ছে দেখো আলফা লাইন মানেই তো হচ্ছে n2 = 2 এক্ষেত্রে, আবার ল্যামডা ম্যাক্স মানেও তাই। তাহলে এখানে এই ইনফরমেশানটা অ্যাকচুয়ালি দেওয়া থাকবে না, কোয়েশ্চেনটা তো এরকম দেওয়া ছিল বলে আমি লিখেছি। অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা এরকম থাকবে, ক্যালকুলেট ল্যামডা ম্যাক্স অফ ফোটন এমিটেড ইন লিম্যান সিরিজ ফর Li2 + হাইট, এরকম থাকবে প্রবলেমটা, ঠিক আছে? তাহলে এই যদি প্রবলেম থাকে, ল্যামডা ম্যাক্স যদি বের করতে বলে, তাহলে সবার আগে n1 হচ্ছে 1 কারণ লিম্যান, আর n2 হচ্ছে n1 + 1 ল্যামডা ম্যাক্সের ক্ষেত্রে, ঠিক আছে? ফর ল্যামডা ম্যাক্স কেন n1 + 1, কারণ সেক্ষেত্রে এনার্জি গ্যাপটা মিনিমাম হবে। 1 নম্বর আর 2 নম্বর অরবিটার এনার্জি গ্যাপটাই তো মিনিমাম, যদি 3 হয়ে যায় এনার্জি গ্যাপ বেড়ে যাবে, আরও এনার্জি গ্যাপ বেড়ে যাবে 4 হলে। তাহলে ল্যামডা ম্যাক্স মানে সেখানে এনার্জি গ্যাপটা মিনিমাম, তাই জন্য n1 + 1 মানে হচ্ছে 2। আলফা লাইন আর ল্যামডা ম্যাক্স একসঙ্গে বলবে না, বা কোনো একটা লাইনের নাম ফার্স্ট লাইন সেকেন্ড লাইন, তার সঙ্গে আবার ল্যামডা মিনিমাম বের করো, ওই দুটো ইনফরমেশন একসঙ্গে দেওয়া থাকবে না, এখানে ভুল করে দেওয়া ছিল। তো যাই হোক 1/λ = তাহলে ফর্মুলা কি, আর লিথিয়াম মানে 3 স্কোয়ার
আর 1/n1² মাইনাস 1/n2², ঠিক আছে? তাহলে দেখো r ইন্টু 9 ইন্টু 1 মাইনাস 1/4 মানে 3/4, তাহলে r ইন্টু 9 ইন্টু 3/4, তাহলে ল্যামডা কত হবে উল্টোটা, মানে ল্যামডা ম্যাক্স আর কি। এখানে তুমি ম্যাক্স লিখতেই পারো, অসুবিধা নেই। তাহলে 4/9 ইন্টু 3 ইন্টু 1/r হয়ে যাচ্ছে, তো ওটাকে আমরা একবারে 912 লিখে দিই। তাহলে 304 হয়ে গেল। আর এখানে কত হবে, 3 9 27, 34, আবারও 3 27, 70, 7 9 63, 33.77। তাহলে 4 ইন্টু 33.77 মানে কত হচ্ছে দেখো। আচ্ছা, এখানে ল্যামডাটা কিসে বেরোবে, ইউনিটটা অ্যাংস্ট্রম অবশ্যই, তাই না? তাহলে যেহেতু আমরা এটা 912 বসিয়েছি, আমরা এখানে অ্যাংস্ট্রমটা লিখে দিই। তাহলে এটা আবার গুণ করলে যা হবে 3 12 আর 3 15 1 13 এত অ্যাংস্ট্রম, ঠিক আছে? 3টে হয়ে গেল। পরেরটা দেখো, ল্যামডা ফর ফোর্থ লাইন ইন লিম্যান সিরিজ অফ He প্লাস আয়ন হচ্ছে এক্স। তাহলে লিম্যান সিরিজ মানে n1 হচ্ছে 1, আর ফোর্থ লাইন মানে n2 হচ্ছে 1 + 4, তার মানে 5, আর He প্লাস মানে z হচ্ছে 2, ঠিক আছে? এর ক্ষেত্রে বলছে ল্যামডার ভ্যালু হচ্ছে এক্স, এটা বলে দিয়েছে। আর কী বের করতে বলেছে, ক্যালকুলেট ল্যামডা ফর থার্ড লাইন অফ বামার সিরিজ। তাহলে বামার মানে হচ্ছে n = 2, থার্ড লাইন মানে হচ্ছে 2 + 3, আর এটা Li2 প্লাস মানে z = 3। এর ক্ষেত্রে আমাকে ল্যামডাটা বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে আগে এটা যেটা দেওয়া আছে দেখি, 1/λ = কী হয়, 1/λ জায়গায় আমি এক্সই লিখে দিলাম। r ইন্টু z² মানে 2², 1/n1², 1/n2², ঠিক আছে? তাহলে 4 আর এটা 1/25 মানে 24/25 এক্স হলো। এটা দুটো আননোন, যাই হোক এদিকে আসি। এবার ল্যামডা বের করতে হবে, তো 1/λ = r ইন্টু 3², 1/2², 1/5²। তাহলে কত হচ্ছে দেখো, 1/4 মাইনাস 1/25, 4 আর 25 মানে হচ্ছে 21। তাহলে 9r ইন্টু 21/25, এটা হচ্ছে 1/λ। তাহলে ল্যামডা = কত হবে? আচ্ছা, অ্যাকচুয়ালি আর এর ভ্যালুটা এখান থেকে বার করতে হবে আমাদের, হ্যাঁ। তাহলে r = কত হবে দেখো, x ইন্টু 25 আর 4 ইন্টু 24 নিশ্চয়ই, r = হ্যাঁ এটাই হয়ে গেল। তো এই ভ্যালুটা এবার ওইদিকে বসিয়ে দিই আমরা, তাই তো? তাহলে এটা কত হবে, 25 এটা হবে তো, 25/9 ইন্টু 21 ইন্টু এবার 1/r, তার মানে এটাকে উল্টে দেবো, এখানে লিখলে 4 ইন্টু 24 লিখবো, আর x ইন্টু 25 নিচে রাখবো। ঠিক করলাম তো? ল্যামডা 25টা ওপরে, 21 আর 9 নিচে, আর নিচে মানে এটা উল্টে গেল, ঠিক আছে? 25টা আউট হয়ে গেল, আর 3 3 3 8 24, আর কিছু হবে না, তাই তো? আর কিছু হলো না। তাহলে ল্যামডা = উপরে 4 আর একটা 32, আর নিচে কত থাকলো, 21 আর 3 63x, তাই তো? তো যাই হোক, যা এলো এটাই হচ্ছে আমাদের আনসার, ল্যামডা ইন টার্মস অফ এক্স, ঠিক আছে? ফিফথ প্রবলেমটা দেখো, এখানে বলছে ক্যালকুলেট ডিফারেন্স ইন ল্যামডা ফর এক্সট্রিম লাইনস অফ ফোন্ড সিরিজ ফর হাইড্রোজেন অ্যাটম। এবার এইটা একটা নতুন টার্ম, এক্সট্রিম লাইন। এক্সট্রিম লাইন মানে হচ্ছে অ্যাকচুয়ালি এক্সট্রিম লাইন
এক্সট্রিম লাইন মানে হচ্ছে ফার্স্ট লাইন প্লাস লাস্ট লাইন, এই দুটো লাইনই হচ্ছে দুটো এক্সট্রিম পজিশনে থাকে, সব থেকে ওপরে বা সব থেকে নিচে, মানে এদের ভ্যালুটা হয়। তো এই দুটোকে কালেকটিভলি বলা হয় এক্সট্রিম লাইন। এবার ডিফারেন্স ইন ল্যামডা ফর এক্সট্রিম লাইন মানে ফার্স্ট লাইনের ল্যামডা বের করব, লাস্ট লাইনের ল্যামডা বের করব, দুটোকে বিয়োগ করে দেবো। তো এই হচ্ছে আমাদের কাজ এখানে হাইড্রোজেন অ্যাটমের জন্য। তাহলে প্রথম কথা হচ্ছে ফুন্ড সিরিজ মানে N1 কত 5, তাই তো, লিম্যান বামার প্যাশেন ব্র্যাকেট ফুন্ড 5। আচ্ছা, ফার্স্ট লাইন যদি হয় তাহলে N2 কত 6, আর লাস্ট লাইন হলে N2 কত ইনফাইনাইট। ঠিক আছে, তাহলে প্রথমটা করি আগে। ফার্স্ট লাইনে 1/λ1 রাখছি, সো দিস ইকুয়াল টু আর জেড স্কোয়ার মানে তো 1 স্কোয়ার আচ্ছা আমি একবারে করে দিচ্ছি, হ্যাঁ 25 আর এটা 36, তাহলে কত হচ্ছে দেখো, আর 36 ইন্টু 25 বিয়োগ করলে কত হয়, এটা 11, তাই তো। তাহলে λ1 ইকুয়াল টু 36 ইন্টু 25/11 ইন্টু 1/r, এটা λ1। আর λ2 কত, 1/λ2 কত লিখবো আমি, আর ইন্টু 1 স্কোয়ার 1/5 স্কোয়ার মাইনাস 1/∞ স্কোয়ার মানে 0, তাই তো। তার মানে r/25 হয়ে গেল, r/25। তাহলে λ2 হচ্ছে অ্যাকচুয়ালি 25/r। তাহলে আমাকে কী করতে হবে, আবার বিয়োগ করতে হবে, ডিফারেন্স বলেছে। তাহলে দেখো এটা নিশ্চয়ই বড় ভ্যালুটা, তাহলে λ1 মাইনাস λ2 মানে 25, 36, 11r মাইনাস 25/r, তাহলে 25/r কমন গেল, 36, 11 মাইনাস 1, তার মানে হচ্ছে 25r, 36 থেকে 11 গেল 25, এই তো। আচ্ছা 1/r এর ভ্যালু লিখে দিই, 1/r মানে হচ্ছে 912, এটা কিছু হবে 8, 3, হ্যাঁ অলমোস্ট, দেখো 88, 3, 32 হলে 33 হলে এটা 3 হয়ে যেত, তার মানে আমরা অলমোস্ট 83 ধরে নিচ্ছি। তাহলে 25, 25, 83, তাহলে 625 ইন্টু 83। আচ্ছা ইউনিট কী হবে, আমরা তো বিয়োগ করছি না, ল্যামডার ইউনিট কী এখানে, ল্যামডার ইউনিট হচ্ছে যেহেতু আচ্ছা অ্যাংস্ট্রমই হবে, আরের ভ্যালু বসিয়েছি যখন, তাহলে এটা এত অ্যাংস্ট্রম হয়ে গেল। ঠিক আছে, এইবার এই মাল্টিপ্লিকেশনটা করে নাও, এটা করে আমি আর সময় নষ্ট করছি না। এটা 90 আর এটাকে 600 ধরে 600 আর 90 ধরে গুণ করে নাও, তার কাছাকাছি একটা কিছু চলে আসবে। IE অফ এ হাইড্রোজেন লাইক স্পিসিস মানে 1 ইলেকট্রন সিস্টেম হচ্ছে 54.4 ইলেকট্রন ভোল্ট। আইডেন্টিফাই দ্য সিস্টেম, এটুকুই হচ্ছে কোয়েশ্চেন। এখন IEর ফর্মুলা আমরা কী জানলাম, IE মানে হচ্ছে 13.6 ইন্টু জেড স্কোয়ার। তো এইটার ভ্যালু বলছে 54.4 কোনো একটা সিস্টেমে। দেখো এটা এক্স্যাক্টলি 4 দিয়ে ভাগ করা যায়, তার মানে কি জেড স্কোয়ার ইকুয়াল টু 4, তার মানে জেড কত 2, আর জেড 2 মানে সিস্টেমটা কি HE প্লাস। ঠিক আছে, এইটুকুই। 7 নম্বরটা দেখো, ক্যালকুলেট IE অফ 2 মোল অফ লিথিয়াম প্লাস আয়ন। আচ্ছা তাহলে IE ফর্মুলা এক্ষুনি আমরা কি বললাম, 13.6 ইন্টু জেড স্কোয়ার। এখন এই যে জেড স্কোয়ার করছি, এখানে তো IEর আমরা ইউনিট কী পাবো, ইলেকট্রন ভোল্টে পাবো। তাহলে 13.6 ইন্টু লিথিয়াম মানে 3 মানে 9, তাহলে এটা হয়ে গেল ইলেকট্রন ভোল্ট। এবার ইলেকট্রন ভোল্ট থেকে 2 মোল যখন বলেছে, তাহলে 1 মোল মানে একটা হিউজ অ্যামাউন্ট। ইলেকট্রন ভোল্ট আমরা কখন ব্যবহার করি, একটা বা দুটো বা 5টা ইলেকট্রনের ক্ষেত্রে যা এনার্জি সেইটার জন্য। আর এখন আমাকে 1 মোল 2 মোলের ক্ষেত্রে জুল, কিলো জুল এসবে নিয়ে যেতে হবে। এখন কিলো জুলে নিয়ে যাওয়ার ফর্মুলা আমরা বলেছিলাম যে 1 ইলেকট্রন ভোল্ট মানে 96 কিলো জুল মোল ইনভার্স মানে 1 মোলের জন্য।
ঠিক আছে, তাহলে আমি যদি 96 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো 1 মোলের আইই ভ্যালু। ঠিক আছে, কারণ এখানে ইউনিটটা হয়ে যাবে কিলো জুল মোল ইনভার্স। তাহলে এইটা হয়ে গেল 1 মোলের, তাহলে 2 মোল হলে এটাকে জাস্ট আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে ফর 2 মোল, 2 মোলের জন্য 13.6 ইন্টু 9 ইন্টু 96 ইন্টু 2 কিলো জুল 2 মোলের জন্য। এবার এটা গুণ করলে যা হবে, লম্বা একটা গুণ আছে, দেখো কত হচ্ছে এটা, 18, তাই তো? হ্যাঁ, তাহলে 13.6 18 96। আরে বাবা, এইটা একটু ক্যালকুলেট করতে হবে আমাদের, টাইম লাগবে একটু। হ্যাঁ, ক্যালকুলেট করতে। হ্যাঁ 7, তাহলে এটা মুছে দিই। তাহলে অ্যাপ্রক্সিমেশনে তো যেতেই হবে, কী করে করব? না, এমনিই করে দিই আগে। 18 আর 96, তাই তো? তাহলে কত হচ্ছে বলো? 18 ইন্টু 6 মানে 108, 10 রইল 9 18 162, 162 তো? হ্যাঁ, 162 আর 10-এ 172। তাহলে এটাকে মাল্টিপ্লাই করতে হবে এবার 13.6 দিয়ে, 13 দিয়ে, 13 আর এখানে 1728, তার মানে কত হচ্ছে? 2000 যদি ধরি ওটাকে, আর এটাকে যদি 20,000-এর কাছাকাছি একটা কিছু আসছে, তাই তো? এটা করতে হবে, আর কিছু করার নেই, এটা ক্যালকুলেট করা ছাড়া আর কোনো উপায় নেই। 1800 অ্যাকচুয়ালি 1728-কে 14 দিয়ে মাল্টিপ্লাই করি, কত হবে দেখো? 6 8 2 7 1, তাহলে 2 9 1 4 2, তাই তো? তাহলে এইটা হচ্ছে 24,192, ওই 24,000-এর কাছাকাছি কিছু একটা আনসার হবে, বা আর একটু কম হতে পারে, যেহেতু এটা 13.6 ছিল। তাহলে অ্যারাউন্ড 24,000 কিলো জুল। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের কত? 7 হয়ে গেল, 8-এরটা। আরেকটা বলছে আই অফ হাইড্রোজেন অ্যাটম ইন ইজ এক্স জুল। হাইড্রোজেন অ্যাটমের আইই বলে দিয়েছে। তাহলে আই ফর্মুলা হচ্ছে 13.6 ইন্টু Z² হয়, আমরা জানি আইই ইকুয়াল টু, হাইড্রোজেনের তো হচ্ছে 13.6, এটা তো 1, তার মানে অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু 13.6। এইটা আমরা বুঝতে পারলাম, যেটা এক্স বলেছে ওটা আসলে 13.6, কারণ হাইড্রোজেনের তো জেডটা 1। ক্যালকুলেট এনার্জি রিকোয়ার্ড ফর অ্যান ইলেকট্রন ইন বেরিলিয়াম 3+ আয়ন টু জাম্প ফ্রম n ইকুয়াল 2 থেকে 3 ইন টার্মস অফ এক্স। আচ্ছা, বেরিলিয়ামে একটা ইলেকট্রন যাচ্ছে 2 থেকে 3-তে, তার কী বের করতে হবে? এনার্জি রিকোয়ার্ড বের করতে হবে। তাহলে এনার্জি ডেল্টা এর ফর্মুলা কি? ডেল্টা এর ফর্মুলা হচ্ছে 13.6 1/n1² মাইনাস 1/n2² ইলেকট্রন ভোল্ট। 13.6 জায়গায় এক্স বসিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে 1/4 মাইনাস 1/9, তাই তো? এটা কত হয় জানো? 5/36 হয় না এটা? তাহলে 5x/36 এই হয়ে গেল। ঠিক আছে, আসলে এখানে এইটাই হচ্ছে মূল ফ্যাক্টর। আই মানে এইটা বের করে নিতে হবে, এবার ওর জায়গায় এক্স বসিয়ে দাও, তাহলেই এক্সের টার্মে বেরিয়ে গেল এটা আনসারটা, ব্যাস এইটুকুই। নয়েরটা দেখো, এনার্জি অফ অ্যান ইলেকট্রন হাইড্রোজেন অ্যাটম ইজ গিভেন বাই এটা -13 12, তাহলে এনার্জি ইকুয়াল টু -13 12 n² কিলো জুল মোল ইনভার্স। ফাইন্ড সেকেন্ড সেপারেশন এনার্জি। আচ্ছা, He প্লাস আয়নে
সেকেন্ড সেপারেশন এনার্জি মানে ভাবো কত, সেপারেশন এনার্জি মানে কি, মানে ইলেকট্রনকে এক্সাইটেড স্টেট থেকে কোনো একটা এক্সাইটেড স্টেট থেকে ইনফাইনাইট ডিস্টেন্সে পাঠাতে হবে। এবার সেকেন্ড সেপারেশন মানে n1টা হচ্ছে 3, ঠিক আছে। ফার্স্ট সেপারেশন হলে n1 হতো 2 আর IE হলে n1 হতো 1, তাহলে সেকেন্ড সেপারেশনে n1 3। সেখান থেকে আমাকে পাঠাতে হবে কোথায়, একে ইনফাইনাইটে পাঠাতে হবে, বার করতে হবে কি ডেল্টা ই। তো ডেল্টা ই ইকুয়াল টু কত হবে, ইনফাইনাইট মানে তো 0, তাহলে 0 মাইনাস মানে অ্যাকচুয়ালি ই ইনফাইনাইট মাইনাস E3, তার মানে মাইনাস অফ E3 মানে কত। এবার দেখো এইটা যদি হাইড্রোজেনের হয়, এরা বলেছে এটা হাইড্রোজেনের, তা হাইড্রোজেনের যদি এটা হয় ই অফ হাইড্রোজেন যদি হয়, তাহলে ই অফ আদার স্পিসিস কত হবে, আদার স্পিসিসের ফর্মুলা কী হবে, খালি একটা z² মাল্টিপ্লাই হয়ে যাবে না, কারণ আমরা যখন ইলেকট্রন ভোল্টের রেসপেক্ট করছি -13.6 z²/n², তো জেডটা তো 1 বলে এখানে আর লেখেনি হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে এখানে লিখতে হবে। তাহলে এই যদি হয় ফর্মুলা, তাহলে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 13/12/n², n মানে কত 3 মানে 9, আর জেড কত, আচ্ছা হিলিয়াম, তো হিলিয়ামে জেড মানে 4, z² মানে 4, তো এই হয়ে গেল আমাদের অঙ্ক, ঠিক আছে। এবার কত হবে দেখো, 9 কে 9 41 36 52 5 45 70 7 9 63, এই হয়ে গেল। এবার মাল্টিপ্লাই করে দিই 7 8 এর সাথে 28 2 20 2 22 58 মানে 582.8 ইলেকট্রন ভোল্ট, এই হয়ে গেল আমাদের। এই না ইলেকট্রন ভোল্ট তো না, এখানে কী আছে, কিলোজুল হয়ে গেল, কিলোজুলে আছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের কত নম্বর হয়ে গেল, এটা 9 হয়ে গেল। লাস্ট একটাই বাকি আছে দেখো, তাহলে লাস্ট আমাদের হচ্ছে ক্যালকুলেট থার্ড এক্সাইটেশন এনার্জি অফ লিথিয়াম 2+ আয়ন। এবার এক্সাইটেশন এনার্জি মানে কি, মানে হচ্ছে প্রথমে গ্রাউন্ড স্টেটে থাকবে, এখান থেকে কোনো হাইয়ার স্টেটে ওকে এক্সাইট করতে হবে। তাহলে যদি ফার্স্ট এক্সাইটেশন হয় তাহলে n = 2-তে যাবে, সেকেন্ড এক্সাইটেশন হলে 3-তে যাবে, আর থার্ড এক্সাইটেশন হলে 4-এ যাবে। ফর্মুলা কী ছিল, 13.6 z² 1 - 1/n² ইলেকট্রন ভোল্ট, তাই না। আমরা এই ফর্মুলা ব্যবহার করব না, কেন করব না, কারণ আমরা টাইম বাঁচাতে চাইছি। আমরা যেটা করব সেটা হচ্ছে সেই শর্টকাট ফর্মুলা, ডেল্টা ই এন অফ আদার স্পিসিস ইকুয়াল টু ডেল্টা ই অফ হাইড্রোজেন ইন্টু z², ঠিক আছে। দেখো তাহলে আমাকে মোট কথা n = 1 থেকে n = 4-এ পাঠাতে হবে, তাই তো। তাহলে 4 নম্বরের এনার্জি কত, 0.85, তাই না, ডেল্টা ই, আর মাইনাস অফ কত নম্বর, 1 নম্বর এনার্জি কত, 13.6 ইন্টু লিথিয়াম মানে 9, ঠিক আছে। তো কত হবে বিয়োগ করলে, 13.6 আর 0.85 12.75 ইন্টু 9, 12.75 ইন্টু 9 মানে কত হচ্ছে, মানে হচ্ছে 4 67 6 108 আর 6 114 114.7 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। খুব তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু আমি যদি এই ফর্মুলা ব্যবহার করি তাহলে এখানে 1/n², 1/4², হ্যাঁ মানে 16, এখানে 9, তাহলে এটা ইন্টু 9/15/16 অনেক লম্বা ক্যালকুলেশন হয়ে যেত, এটা অনেক ইজিয়ার হয়ে গেল, ঠিক আছে। তাহলে আজকে আমরা এনার্জি রিলেটেড আরও অনেক নতুন কিছু টার্ম জানলাম, রিডবার্গ ইকুয়েশন জানলাম, সেখান থেকে কী কী ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে সেইগুলো বোঝার চেষ্টা করলাম। বাড়িতে এরকম আরও অনেক প্রবলেম সলভ করো বই দেখে, তাহলে এই
ফর্মুলাগুলো কী হবে তোমাদের ইউজ টু হয়ে যাবে। আর যেটা বলছিলাম আগের দিনও যে একটা আলাদা ডায়েরি বানাও, সেখানে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো লিখে রাখো। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ডে ঠিক এরপর থেকে কন্টিনিউ করব। যাওয়ার আগে বলি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং মন দিয়ে পড়াশুনো করতে থাকো, ভিডিও দেখতে থাকো। ওকে।